আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও তো। তারপরে তোমার বাবাকে কখন জানিয়েছিলে? বাবা তো ঘুমিয়ে গিয়েছিলেন। আচ্ছা দিয়ে তারপর বাবাকে আর ডাকিনি তখন। ওই ভোর 4টার দিকে বাবা প্রত্যেকদিন উঠেন, তখন ভোরে বাবাকে জানিয়েছিলেন। আচ্ছা, দেখার সঙ্গে সঙ্গে তোমার কি মনে হয়েছিল সব থেকে প্রথমে? সব থেকে প্রথম তো আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। চোখ থেকে জল বেরিয়ে আসার কারণ? এটা খুশির ছিল যে আচ্ছা, পেরেছি আর কি। না তো আগে কি ভাবতে তুমি? আগে ভাবতাম হয়তো এবছরটা আবার হবে না, পরের বছর চেষ্টা করতে হবে আবার। না না ভাবতে কেন? যে মেরিট হাই যাবে নাকি? হ্যাঁ, হুম, তোমার মধ্যে চাকরির হাওয়াটা একটু লেগেছে এখন বোঝা যাচ্ছে। আর তুমি তাহলে, আমরা যারা আছি আমাদের আচ্ছা ঠিক আছে, এটা বলছি, আমাদের কোচিং থেকে তোমার কোন জিনিসগুলা এই জার্নিটাতে তোমার কাজে লেগেছে? স্যার কোচিং থেকে জার্নি কাজে লেগেছে বলতে ওই সকালে যে রিভিশন লেসনটা লিখতাম, যে নাম তালিকার রুলটা ছিল, সেটা তখন ছিল না, যখন পরীক্ষা হতো তখন ছিল না। তখন শুধু ওই মিক্সচার সেট দেওয়া হতো, যাতে যে জিনিসগুলো মানে ভুলে যেতাম ওইগুলো রিভিশন দেওয়া হতো। আর মিক্সচার সেট তো ওই ছোট পরীক্ষা দেওয়া হতো না, দেওয়া হতো সিজিএল এর। আর সিজিএল এর কোশ্চেন যখন প্র্যাকটিস করতাম তখন এইখানের গুলো অনেক কমন পেয়ে যেতাম জিডিতে। কিছু কিছু প্রিভিয়াস ইয়ার হুবহু জিডিতে থাকে যেগুলো সিজিএল এ পড়েছিল। এবং ওর কোশ্চেনের যে মানে অ্যাবাউটটা টেক্সট অ্যাপ থেকে দেওয়া হয়, ওইখান থেকে অনেক কোশ্চেন থাকে। আচ্ছা, আর আর তুমি তোমার প্ল্যান কীরকম থাকতো পড়ার সময়, বা তুমি কীরকম থট নিয়ে তুমি প্যারালালি কলেজ প্লাস এটার এই পড়াশোনা দুটোর একসঙ্গে করতে, তো কীরকম মাইন্ডসেট আপ নিয়ে করতে? আবার তোমাকে বাড়ির কাজও অনেক করতে হতো। তখন ছিল 2024 সাল। 24 সালের ওই 2024 সালে মানে জিডি 2023 আমি দিয়েছিলাম। 2024 সালে বাড়িতে যখন ধান কাটাকাটি সবকিছু হয়ে যায়, তখন আমি ওই 23 ডিসেম্বর আমার আইটিআই কলেজ বারিপাদাতে আমি গিয়েছিলাম হুম। যে জিডি আছে, পড়তে হবে। আচ্ছা এইবারে আর কিছু হোক আর না হোক আমাকে মাঠ পর্যন্ত যেতে হবে, যাতে বাড়ির লোক সাহসটা পায় যে আমার ছেলেটা পড়ছে এবং সঠিক রাস্তায় পড়ছে, যে তার জন্য মাঠ পর্যন্ত পৌঁছেছিল। আচ্ছা যাতে এই সাহসটা বাড়ির লোককে দিতে পারি যে না, ভবিষ্যতে আরো কিছু করতে পারে। আমার টার্গেট এটাই ছিল যে মাঠ পর্যন্ত পৌঁছাতে হবে। তার জন্য ওই 23 ডিসেম্বর থেকে গিয়ে ওইখানে হোস্টেলে আমি স্যারদের সাথে কথা বলি যে স্যার, রুমে তো একটা রুমে মানে হোস্টেলে সব ছেলেই থাকতো, একটাই রুম, হল রুম, ওইখানে থাকতো। তো এখানে পড়াশোনা অতটা হতো না, কিছু ছেলে গেম খেলতো, কেউ গান গান শুনছে। আমি পড়লে ওইখানটা একটু ডিস্টার্ব হতো। তখন আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি যে স্যার, একটা রুম তো হোস্টেলের খালি আছে, যেখানে একটা ওই দাদু ঘুমাতো রাত্রে সিকিউরিটির মতো, আর দিনের বেলা কেউ থাকতো না। দিয়ে আমি স্যারকে বলি যে স্যার, ওই রুমটা যখন ফাঁকা আছে, স্যার আমি কি ওই রুমে এসে পড়াশোনা করতে পারি? দিনের বেলা রাত্রে যতক্ষণ দাদু জাগন্ত থাকবে ততক্ষণই আমি পড়বো। দাদু যদি ঘুমিয়ে যায় আমি রুম থেকে চলে যাব, দিয়ে আবার সে সকালে আসবো। দিয়ে স্যার বলছে তুমি যতক্ষণ পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যে আমি ওই রুমে শিফট হয়ে যাই, বই খাতা সবকিছু ওই রুমে থাকতো। এমনকি আমি ওই রুমে সারাদিন পড়তাম। আর ফ্রেন্ড সার্কেল থেকে আমি খুব হেল্প পেয়েছি। যেমন স্যার মোহিত মোহিত আপনি জানবেন, হুম হোস্টেলে আমরা নিজে রান্না করে খেতাম। সেইখান থেকে মানে প্রত্যেকের একটা একটা পার্ট ভাগ ছিল, যে কেউ ভাত রান্না করবে, কেউ হাঁড়ি মাজবে, কেউ তরকারি রান্না করবে, কেউ কাটাকাটি করবে। তো আমার পার্ট ছিল ভাত রান্না করা, কিন্তু আমাকে সেইখান থেকে সরিয়ে শুধু কাজ করে দিয়েছিল যে আমার শুধু ভাতটা শুধু গড়িয়ে দিতে। ওই 5 থেকে 7 মিনিট টাইম লাগতো। আর বাকি কাজ ওরা সবাই করে দিত আমাকে, কেউ কোনোদিন বলেনি যে তুই এসে এই কাজটা কর। দিয়ে আমি ওই সারাদিন শুধু পড়াশোনায় হতো ওইখানে, যতটা টাইম পেতাম পড়তাম। আর ওই
সারা বছর যাই করি না কেন, ওই লাস্ট 2 মাস পুরো তোর নিজের যতটা টাইম পেতাম আর কি, ওই শুধু পড়াশোনায় করে গিয়েছিলাম। হুম। আচ্ছা সারাদিনে 2-3টা মক টেস্ট দিতাম আর শুধু ওইগুলো অ্যানালাইসিস করতাম, যেগুলো উইক পয়েন্ট ওইগুলো পয়েন্ট করতাম আর ওইগুলোকে শুধু পড়তাম, বারবার রিভিশন। আচ্ছা, তুমি যখন প্রথম মক টেস্ট দেওয়া শুরু করো তখন তো স্কোর তোমার কীরকম আসতো? কম ছিল তো না একই রকম আসতো? না স্যার, প্রথম যখন আমি মক টেস্ট দিই তখন আমার ফার্স্ট মক টেস্ট, যেটা এই 2025-এর পরীক্ষাতে, এটা ফার্স্ট মক টেস্ট দিয়েছিলাম, তখন আমার স্কোর হয়েছিল 89। 89? হ্যাঁ স্যার। তারপরে 2 নম্বর মক টেস্ট এসেছিল 98। তারপর থেকে 102, 103 এরকম ভাবে বেড়ে বেড়ে স্কোর গিয়ে দাঁড়িয়েছিল 136। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ফাইনাল মেরিটে রিটেন এক্সামে পেয়েছিলাম 109। নর্মালাইজেশন 3 পেয়ে হয়েছিল 112। আচ্ছা, আরেকটা মজার জিনিস আমি সবাইকে শেয়ার করছি। হেমন্ত অনলাইন টিডিআরে কিন্তু কম্পিটিটিভের জন্য পড়তে আসেনি, ঠিক আছে? এটা তোমরা জানলে অবাক হবে। হেমন্ত কী জন্য অনলাইন টিডিআর ছিল সবাইকে এটা বলো তো। স্যার, আমি অনলাইন টিডিআরে এসেছিলাম ডিপ্লোমার অঙ্ক করার জন্য। ডিপ্লোমার এক্সাম দেবো বলে অঙ্ক শিখতে এসেছিলাম এখানে। দিয়ে তারপরে তুমি এইখান থেকে কীভাবে মানে পথটা চেঞ্জ হয়ে গেল তোমার মাথায় স্যার, কি? এইখানে যখন আসি, এখানে আসার পর নীলিমাদি অঙ্ক করাতেন, যে নীলিমাদির কাছে অঙ্ক করতাম করতাম, তারপরে পরিচিত হয়েছিল রাজুদার সাথে। আচ্ছা, নীলিমাদি অঙ্ক করাতো না সঞ্চিতা অঙ্ক করাতো? আচ্ছা, নীলিমাদিও করাতো আর সঞ্চিতা দিয়েও করাতেন, কিন্তু আচ্ছা আচ্ছা নীলিমাদি বেশি করাতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর পরিচিত হয়ে রাজুদার সাথে, তারপর রাজুদার মুখে এবং নীলিমাদির মুখে এই কথাগুলো শুনি যে এই পরীক্ষা হয়। দিয়ে রাজুদা অনেক কিছু গাইড করেছেন। অঙ্কে হাতে হাতে কলম হয়েছে রাজুদার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কোশ্চেন ছিল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, উচিত করো। স্যার বলছি যে, হ্যাঁ, উচিত করো করো। ভিডিও যদি অন করা যায় খুব ভালো। উচিত যদি ভিডিও অন করা যায়, হ্যাঁ করো। স্যার বলছি যে এই যে হেমন্তদা, আপনি গণিত কিভাবে প্র্যাকটিস করতেন? ম্যাথ? হ্যাঁ, ম্যাথ মূলত আমি একটা প্র্যাকটিস শিট ছিল যেগুলো রাজুদা করিয়েছিলেন, ওইগুলো থেকে প্র্যাকটিস করতাম। আর ওইগুলো যখন হয়ে যেত, যেগুলো কঠিন ওইগুলোকে আমি দাগ দিয়ে রাখতাম। তারপর দিন সকালে যেগুলো কঠিন ওইগুলোকে করতাম আগে, আর তারপরে আলাদা অঙ্ক ধরতাম। আর প্রত্যেকদিন আমি 3টা চ্যাপ্টার করতাম। 3টা চ্যাপ্টারের এরকম ভাগ করতাম যে প্রত্যেকদিন 30টা করে অঙ্ক করব, 3টা চ্যাপ্টারের 90টা অঙ্ক। এই 90টা অঙ্ক করে তারপর অঙ্ক বাদ দেবো, নয়তো আলাদা পড়া, তারপরে আলাদা পড়া। এই 90টা অঙ্ক করার পরে আলাদা পড়া করতাম, নয়তো নয়, আগে অঙ্ক। আর অঙ্কর সাথে সাথে কি মক টেস্ট দিতেন আপনি? না, ম্যাথের আমি মক টেস্ট দিইনি, শুধু ওই যে ফুল মক টেস্ট, ওই ফুল মক টেস্টই দিয়েছি। ম্যাথের আলাদা করে কোনো মক টেস্ট দিইনি। সেটাই জানাচ্ছিলাম। আচ্ছা, বাকিদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। বাকি যারা আছো তো উচিত, দেখলাম আপনি বলা শুরু করে দিয়েছি তুমি থেকে। বাকিরা তুমি দিয়ে বলতে পারো, যারা ওর থেকে বড় আছে, কোনো অসুবিধা হবে না আশা করি। বাকিদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। দেখো, বাকিদের কোশ্চেন নেই তো? আচ্ছা, তাহলে এখন পরবর্তী খবর কি হেমন্ত আছে? পরবর্তী খবর বলতে স্যার, WP ইন্টারভিউ 5 তারিখ, আর 22 তারিখ জয়েনিং, জিসি দুর্গাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাকরি পাওয়ার পরে ধরো ওই দিনটা, ওই রাত, তারপরে সকাল, পার্থক্য তুমি কি অনুভব করলে চাকরি পাওয়ার আগে, চাকরি পাওয়ার পরে? চাকরি পাওয়ার আগে রাতে ঘুম লেগে যেত, কিন্তু সেদিন যখন ফাইনাল মেরিটে নাম দেখি রাতে আর ঘুম লাগে না, সেদিন তো আনন্দে, ঠিক আছে। আমি পুরো লাইফটার কথা বলছি, জার্নিটা ধরো, চাকরি পাওয়ার আগের জার্নিটা আর চাকরি পাওয়ার নিজে পরে আর কি, এখন এই দিনগুলোর কথা বলছি আর কি।
চাকরি পাওয়ার আগে প্রত্যেকদিন সকালে বা রাত্রে ঘুমাবার সময় একটাই যে হোম টাস্ক যেটা সেট করেছি, সেটা পরের দিন ওটা তো পুরো মানে ওটা তো পড়াশোনা করা, আমি একটা সামাজিকতার ব্যাপারটা বলছি, মানে তোমার ইম্প্যাক্টটা কতটা পড়েছে সমাজে, আমি এটা বলতে চাইছি আর কি। সামাজিক পরিবর্তনটা থেকে চিন্তাধারা, লোকের মান সম্মান, এইটার আমি কথা বলতে চাইছি। বুঝতে পারছি না প্রশ্নটা ঠিক। প্রশ্নটা হচ্ছে, তুমি তো একটা লাইফ তো চাকরি পাওয়ার আগে ছিলে, তখন তুমি হ্যাঁ। এজ এ সিভিলিয়ান হিসেবে ছিলে, আজকে তুমি সিআরপিএফ হিসেবে সিলেক্ট হয়েছো। তো তখন হেমন্ত মাহাতো কেমন ছিল, তার গতিবিধি কেমন ছিল, সোসাইটিতে কতটা ইম্প্যাক্ট পড়তো, আর এখন তোমার সমাজ মানে সোসাইটি মানে সমাজ মানে ঘরে, ঘরের বাইরে, আত্মীয়, বন্ধু বান্ধবী, দাদা দিদি, এই ব্যাপারটা আমি বলছি আর কি। তুমি পরিবর্তন কি লক্ষ্য করেছো? আচ্ছা, তখন তখন মানে কোনো ভ্যালু ছিল না কারো কাছেই না। নাম উজ্জ্ব করে বলছি যে খুব আপন যারা, তারাও তখন পরীক্ষা দিতে যাবো বলতাম, কিন্তু বলতো মানে ফোনই ধরতো না। কলকাতায় রাত্রে পরীক্ষা আছে, সকালে পরীক্ষা আছে, রাত্রে গিয়ে ওইখানে থাকবো, ফোন করলে ফোনেই ধরতো। এখন তারাই 3-4 বার করে ফোন করে জিজ্ঞাসা করছে রেজাল্ট কবে, কি হলো। এবং গ্রামেও কিছু কিছু আছে যারা এরকম করতো, এখন তারা প্রত্যেকদিন জিজ্ঞাসা করে কবে জয়েনিং, কেনাকাটা করেছিস কি, আর কি কি করতে হবে। নিজেকে কিছু উপলব্ধি করতে পেরেছো ছোটবেলা থেকে এই জায়গা অবধি? মানে নিজের একটা স্পেশালিটি থাকে, বৈশিষ্ট্য কিছু লক্ষ্য করেছো নিজেকে? নিজের বৈশিষ্ট্য বলতে মানুষের এখন বুঝতে পারছি, মানে এখন যতটা কনফিডেন্স এসেছে, মনে হচ্ছে যে এইভাবে যদি পড়াশোনাটা চালিয়ে রাখতে পারি, ভবিষ্যতে আরো কিছু করতে পারবো। সেটা তো অবশ্যই। তো আগে যেটা ভাবতাম যে হবে না, হচ্ছে না, এখন সেইটা মনে হচ্ছে যে না, যদি এইভাবে চেষ্টা করে যায় তাহলে ভবিষ্যতে হবেই আরো কিছু। আচ্ছা, এমন কিছু জিনিস আছে আপাত দৃষ্টিতে তোমার মানে ভুল মনে হয়েছিল বা ঠিক নয়, কিন্তু এই যখন এই তুমি চাকরির প্রিপারেশনটা ধীরে ধীরে পাস করে করে গেছো, কোনো একটা জায়গায় তার তুমি ছোঁয়া পেয়েছো যে না, ওই জিনিসটা ওইখানে ঠিক হতো, আমি ভুল ভাবতাম, এরকম কিছু আছে? কথাটা বুঝতে পারলাম কি বললাম? অনেক সময়টা তুমি তুমি তো একটা নতুন জার্নি গেলে, একটা নতুন পথে গেলে, তাহলে দেখবে জীবনে অনেক কিছু থাকে যেগুলাকে ভুল ভাবতাম যে এটা ঠিক নয়, এভাবে হয়ে যাবে, কিন্তু ওই পথে গিয়ে বোঝা যায় যে না, ওইটা ঠিক ছিল, আমি তখন ভুল ভাবতাম। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন কনস্টেবলে চাকরি পাই, আমি বই টই পড়তাম না, কুইজ আর ওই ইউটিউব পড়ে চাকরি পেয়ে গেছিলাম। তো আমি সেই সেম কনসেপ্ট নিয়ে 2022 সালে ওয়্যারলেস অপারেটর এসআই পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু পারিনি। তারপরে মনে হয়েছিল যে না, বই পড়া উচিত। সেরকম কোনো রিয়েলাইজেশন হয়েছে? স্যার, সে রিয়েলাইজেশন হয়েছে যে ওই শর্ট নোট পড়ে পড়ে হবে না, টেক্সট বই পড়তে হবে। আচ্ছা। টেক্সট বই পড়ে পড়ে মানে লাইন ধরে কিছু কিছু জায়গায় এমন ভাবে মানে লেখাটা থাকে টেক্সট বইয়ে, যেটা শর্ট নোটে আমরা ওই রকম লিখতে পারি না। আর টেক্সট বইটা মনে থাকে বেশি দিন, আর শর্ট নোটে তো পুরো জিসটা আমরা মানে পুরো মূল জিনিসটা লিখে রাখি, পুরোটা মুখস্থ করতে হয়। আর সেটা গল্পের ছলে টেক্সট বই পড়লে গল্পের ছলে মনে থেকে যায়। তাই আমি মনে করি যে খাতায় একদিন, সপ্তাহে বা 1-2 দিন পড়া ভালো, আর টেক্সট বইটাকেও পড়া ভালো। পড়াটা জরুরি, টেক্সট বই ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, আগামী দিন ভালো হোক, ভালোভাবে থেকো। ট্রেনিংয়ে যাবে। তবে আমি তোমাকে যেহেতু 7 থেকে দেখে আসছি, তো আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি। তুমি হচ্ছে এমন একজন ছেলে, তুমি যদি ঘোড়ার ভিড়ে থাকো, তুমি ঘোড়া হতে চাইবে এবং টপমোস্ট ঘোড়া হতে চাইবে, তখন তুমি গাধার কথা কোনোদিনও ভাববে না। আর তুমি যদি গাধার ভিড়ে থাকো, তাহলে সেখানেও তুমি টপমোস্ট গাধা হতে চাইবে। বি কেয়ারফুল। তোমার জীবনে কিন্তু সঙ্গটা এই যে বিগ ফ্যাক্টর। সুতরাং চাকরি পেয়ে যাও, সংসার জীবন করো, এভরিথিং যাই করো, পজিটিভ টিম, পজিটিভ ফ্রেন্ড, পজিটিভ কুটুম, পজিটিভ সব কিছু রাখবে। আদারওয়াইজ তুমি যদি নেগেটিভ দলে ঢুকে গেছো, তখন কিন্তু তুমি পজিটিভ ভাবতে পারো না। ঠিক আছে, এটা আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আর ঠিক আছে, আমি উচিত আর দেবজিৎ, হ্যাঁ, দুজনকেই বলবো, এরা যেহেতু মাঠ থেকে ফিরে এসছে তো ব্যর্থ হয়েছে, মানে এরা ব্যর্থতার অভিজ্ঞতাটা তো আমি চাই যে তোমরা শেয়ার করো যে কোন জায়গাটায় মনে হয় প্রিপারেশনের ঘাটতি থেকে গেল, যে জায়গাটায় হয়তো প্রিপারেশন নিলে আমি এগোতে পারতাম। উচিত এবং দেবজিৎ দুজনকেই বলছি, একে একে করে বলো। স্যার আমি প্রথমে বলি স্যার। হ্যাঁ, তুমি তোকে আমি আমাকে পিন করে দিচ্ছি, সবাই দেখতে পাবে, যদি সম্ভব হয় ভিডিওটা অন করো। উচিত, যদি সম্ভব হয় ভিডিওটা অন করো। হ্যাঁ, বলছি যে প্রথমে স্যার আমি বেশি পড়াশোনা করতাম না, যখন অনলাইন টিডিআরে প্রথম প্রথম ভর্তি হয়। আচ্ছা তো তারপরে ওইভাবে মিনিমাম পড়াশোনা করে পরীক্ষা দিতে চলে গেছি। প্রথম পরীক্ষায় যেটি আমার প্রথম পরীক্ষাটা দিই, তোর মার্ক ওঠেনি। তখন ভাবছিলাম যে তখন মাঠও প্র্যাকটিস করিনি, তো এবারে মনে হয় হবে না, অনেক পড়াশোনায় বাদ দিয়ে দিও ভাবছিলাম। তারপর এমন তো তারা দেখতে বললো না ঠিক আছে চালিয়েছে, আমাদেরও প্রথম প্রথম এরকমই হতো। ঠিক আছে, তখন ঠিক আছে, বাড়ির লোকে বলছে এত কম নাম্বার, এইসব বলতেছিল। মাঠেও প্র্যাকটিস করতাম না ওই কম নাম্বারের জন্য। তারপরে দেখি যে যখন কাট অফ আসে, তখন রেজাল্ট যেদিন আসে তখন দেখছি যে নকশাল ডিস্ট্রিক্টের জন্য হয়ে গেছে কোনো রকম। তখন প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে যাবো না মাঠ, কারণ এত কম নাম্বারে বাড়ির লোককে বলে দিয়েছিলাম যে এবারে হবে না আমার। তারপরে অনেক আলোচনা করার পর, আপনার সাথে কথা বলার পর ভাবলাম যে গিয়ে দেখি কি হয়। তারপর যেদিন যাব তার একদিন আগে ঠিক করলাম যে যাব, নিজে বাড়িতেও বলিনি। যেদিন যাব সেদিন বাড়িতে বলছি যে আজকে মাঠ আসবো। মানে যেদিন মাঠ তার আগের দিন বলছি যে আজকে মাঠ আছে যাব। তখন একজন গ্রামের একটা দাদুকে দিল যে দাদুটার সাথে তাহলে যা। তখন দাদুটার সাথে গিয়েছি, কোনো রকম রাত 10টার দিকে পৌঁছেছি। তারপর এইভাবে কোনো রকম ছুটেছি, 3 দিন প্র্যাকটিস করেছিলাম, 3 দিন। আচ্ছা, তুমি সময়টা কত লেগেছিল তোমার? প্রথমে মানে কোনো কনফিডেন্স ছিল না, যে নাম্বার কম, সেই জন্য স্যার প্র্যাকটিস করতাম না মাঠ। না, তুমি ওই মাঠে তোমার টাইমটা কত লেগেছিল? 24 মিনিট 2 সেকেন্ড। কত 24 মিনিট আর 2 দিন মতো প্র্যাকটিস করেছিলাম। 24 মিনিট 2 সেকেন্ড। 2 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, মানে তাহলে অল্পের জন্য, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, দিয়ে তাহলে তুমি এই ব্যর্থতা থেকে নিজে কি শিক্ষা নিয়েছো আর সবাইকে কি বলবে? তখন যে সে মানে একটু বেশি নাম্বার পেলে জায়গায় যাওয়া যায় আর কি, মানে ভালো পজিশনে চাকরি পাওয়া যায়। তো একটু যখন পড়ছি তখন একটু বেশি করি, আর নাম্বারটা একটু বেশি আনি, আর মাঠেও প্র্যাকটিস করবো, সবকিছুই করবো, আর ফাইনাল মেডিকেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো এখন। আমি হ্যাঁ হ্যাঁ, আমি আর একটা জিনিস বলবো, যারা ডিফেন্সের পরীক্ষা দিচ্ছ বা ডিফেন্সের যারা নাই দাও, কোনো অসুবিধা নেই। আমি বলবো প্রত্যেক দিন তোমরা মাঠে যাওয়ার চেষ্টা করো। যেদিন হাতে সময় থাকবে 30 মিনিট, না থাকলে 20 মিনিট, না থাকলে 15, না থাকলে 5, কিন্তু রিদিমটা বজায় রাখো। আমি রিসেন্টলি এই মাসে রিভিশন লেসন ওটাই নিয়ম করব যে 30 দিনে 25 দিন পাঠাতেই হবে। ঠিক আছে, এটা শুনে রাখো। তুমি কম পাঠাও ঠিক আছে, তুমি 2 লাইন লিখো ঠিক আছে, কিন্তু 4টা শিফটে তোমাকে পড়া পাঠাতেই হবে। এটাই আমি করতে চাই, পরের মাসে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ উচিত। হ্যাঁ, আগামী দিনে লড়াই করো। হ্যাঁ, আমি আমার তরফ থেকে যতটা পাশে থাকার থাকবো। ঠিক আছে, দেবজিৎ। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, তোমাকে কি দেখা যাবে না? চেষ্টা করছি। হ্যাঁ, এই তো ঠিক আছে। কেমন আছো বলো? ভালোই। আচ্ছা, ঠিক আছে, তুমি তো জার্নিটা অতিক্রম করেছো, তো তুমি কোন জায়গা থেকে ব্যর্থ হয়েছিলে এটাতে? স্যার মাঠে আমি মাঠে, মানে মাঠে দৌড়াতেই না তার আগে? দৌড়াতে। দৌড়াতে তোমার কি প্রবলেম, কোথায় হয়েছিল অসুবিধা? স্যার এই অসুবিধাগুলো এখানে না বললেই ভালো হয় আমার মনে হয়। এবারে আমি এটা বলবো যে আমি মাঠ পর্যন্ত গিয়েছিলাম, এবারে এত দূর পর্যন্ত যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি মাঠে টাইমে বেশি হয়ে লেগেছিল না ব্যর্থ, মানে তুমি কোন জায়গাটায়?
স্যার আমি কি বললাম হয়তো আপনি বুঝতে পারেননি ঠিক করে। মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ওই জায়গাটা যখন চাইছো, আচ্ছা তুমি যারা আছি আমরা তাদেরকে তুমি কি বলবে যে এইভাবে গেলে ওই জায়গাটা সফলতা আসতো, এরকম যদি কিছু সাজেশন থাকে আর কি? আমি বলবো যে যে যেটা টার্গেট করবে যেন সেটার জন্য পড়াশোনা করে এবং সেটার দিকে এগিয়ে যায়, এর মাঝে এই দু একটা জিনিসের জন্য যেন না দাঁড়ায়। সে একটা লাইন আছে যে এরকম রাস্তায় অনেক ছোট ছোট সোনার টুকরো থাকবে, হ্যাঁ এবারে এগুলো যদি কুড়াতে ব্যস্ত হয়ে যায় তাহলে শেষে যে যে বেশিটা থাকবে সেখানে পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবারে আমি বলবো এটাই যে ওইটার দিকে ফোকাস করাই ভালো। এই রাস্তার ধারে যে ছোটখাটো এই জিনিসগুলো এগুলাকে অ্যাভয়েড করে তারপরে যাওয়া। আর ওদের কারো টার্গেট থাকবে যে যার যেমন টার্গেট আর কি সেই টার্গেট হিসাবে এগিয়ে যেতে বলবো আর কি সবাইকে। মানে যে চতুর্দিকের পরীক্ষা দিতে তুমি না বলছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবজিৎ যে জিনিসটা বললো যে পার্টিকুলারলি একটা পরীক্ষা টার্গেট করলে তার যে সিলেবাস সেইটাকে ধরে নিয়ে এগোতে ভালো, যে হয়তো প্রিপারেশন নিতে নিতে একটা পরীক্ষা চলে এলো দিয়ে ওদিকে চলে গেলাম না, এটা একটা খুব ভালো জিনিস বলেছো। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। আজকে 20 সাল থেকে 25 সাল হয়ে গেল, পরীক্ষা দিলাম, প্রিলি পাস করে মেনও দিয়েছি ধরো, কিন্তু সিলেবাসটা কিন্তু পড়া হয়নি। এই যে একটা বিগ ফ্যাক্টর, এটা ভালো জিনিস বলেছো। ঠিক আছে দেবজিৎ, অসংখ্য শুভেচ্ছা। আগামী দিন লড়াই স্ট্রাগল চালিয়ে যাও, হ্যাঁ, আমার তরফ থেকে যতটা পাশে থাকার আমি চেষ্টা করব। ঠিক আছে, তুমি ক্যামেরা অফ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমাকে হয়তো 8টার আগে যদি সেমিনারটা কমপ্লিট না হয় তাহলে আমাকে উঠতে হতে পারে। আচ্ছা আমি তোমাদের আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে তোমরা আচ্ছা এই মাসে যারা ধরো তোমাদের এজেন্টটা কম আছে যারা, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও ভিডিওটা অফ করে দিই, যেখানে রেকর্ডিং করছিলাম। রেকর্ডিং হচ্ছিল তো আদৌ? যা কি বাবা, রেকর্ডিং বন্ধই হয়ে গেছে মনে হয়। স্ক্রিন শেয়ার চালু করেছিলাম তো।